তো আজকে আমরা এন্ট্রপি নিয়ে কথা বলবো। তো শুরুতেই এন্ট্রপির আলাপে না যাই, প্রথমে কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনা দেখি বা বিভিন্ন পরিস্থিতি এনকাউন্টার করি, সেগুলো নিয়ে আগে শুরু করি। ধরা যাক, কথার কথা, আমার কাছে একটা চায়ের কাপ আছে এরকম। হ্যাঁ, থাকে না সিরামিকের কাপ বা হচ্ছে কাচের তৈরি কাপ এরকম। তো চায়ের কাপটা যদি আমি হাত থেকে মাটিতে ফেলে দিই, মেঝেতে ফেলে দিই, তাহলে কি হবে? আমরা সবাই জানি এটা ভেঙে চুরমার হয়ে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তো এটাই তো আমরা আসলে সবসময় ঘটতে দেখি, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা, আমি হাত থেকে ফেলে দিলে কাপ হচ্ছে চুরমার হয়ে গেল, কিন্তু আমি যদি এই গুঁড়াগুলাকে হাত থেকে ফেলে দিতাম, একত্র করে উপর থেকে ফেলে দিতাম, তাহলে কি এই গুঁড়াগুলা একত্র হয়ে আবার আমার অরিজিনাল কাপটা কি হয়ে যাইতো? অ্যান্সার হচ্ছে যে না, বাস্তবে আমরা শুধু কাপটাকে উপর থেকে পড়লে গুঁড়া গুঁড়ো হয়ে যেতে দেখি, বাট গুঁড়া গুঁড়াকে উপর থেকে ফেলে দিলে আবার একটা কাপ হয়ে যাইতে কিন্তু সচরাচর দেখি না। তো আমার প্রশ্ন হচ্ছে, কেন দেখি না? এটা আসলে হয় না কেন? বা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরা যাক পারফিউমের বোতলে যেরকম একটা স্প্রে ক্যাপ লাগানো আছে। তো আমি প্রেস করলে কি হয়? এখান থেকে হচ্ছে স্প্রে হয়ে হচ্ছে পারফিউম বের হয়। ঠিক আছে, পারফিউম বের হইলো, পুরা ঘরে এই পারফিউম হচ্ছে ছড়ায় পড়লো সুন্দর করে। এখন ঘরের যে কোনো জায়গা থেকেই তো আসলে গন্ধ পাওয়া যাবে, তাই না? সো ঘরের যে কোনো জায়গা থেকে গন্ধ পাওয়া গেলে বুঝলাম কি আমরা, যে পারফিউমের মলিকুলগুলো সব জায়গায় ছড়ায় পড়লো। বাট সচরাচর আমরা এরকম দেখি না যে না, পারফিউম সব জায়গায় ছড়ায় পড়ে নাই, শুধু একটা জায়গায় পড়ে আছে। সো জাস্ট একটা স্পট থেকে স্মেল পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু নর্মালি আমরা দেখি না। বরং দেখি যে ঘরের সব জায়গায় সমানভাবে সেই স্মেলটা ছড়ায় পড়ছে। যদি না সেখানে হচ্ছে অন্য আর কোনো ইস্যু থাকে, ধরো বাতাসের কোনো প্রবাহ বা এলোমেলো কিছু, ওই জিনিস যদি না থাকে, তাহলে আমরা হচ্ছে যেরকম সবসময় দেখি যে সব জায়গায় ছড়ায় পড়ে, এরকম হয়। বা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো আমার হাতে একটা ডেক অফ কার্ডস আছে, একটা ডেক। সো এই ডেকটা মনে করো সুন্দরভাবে সাজানো গুছানো অবস্থায় আছে, এখন একদম পারফেক্ট ওয়েতে আছে, সুন্দর করে সিরিয়ালি সাজানো। এখন তুমি যদি এই ডেকটাকে শাফল করলে কি হবে? এলোমেলো হয়ে যাবে। তুমি ডেকটাকে ইচ্ছা মতো শাফল করলা, এলোমেলো হয়ে যাবে। এখন যদি উপর থেকে ফেলে দাও, তাহলে কি হবে? মেঝেতে পড়তে পড়তে কার্ডগুলা নিজের পছন্দ মতো ছড়ায় ছিটায় পড়বে, নানানভাবে এটা হচ্ছে ছড়ায় যাবে। এই হবে, সেই হবে, এদিক হবে, সেদিক হবে। বাট সিরিয়াল তো আর মেনটেন করবে না সে, তাই না? উল্টাপাল্টা ছড়ায় যাবে। সো এই ঘটনাটাই আমরা হচ্ছে বেশিরভাগ সময় দেখতে পারি, যে হ্যাঁ, ছড়ায় যায়। বাট এরকম কি হয় যে আমরা শাফল করে কার্ডগুলোকে উপর থেকে ছেড়ে দিছি, সে হচ্ছে আপনা আপনি একদম সুন্দর করে একটা পারফেক্ট ডেকের মতো করে হচ্ছে নিজে নিজে সজ্জিত হয়ে যায়, বা একদম আনশাফলড অবস্থায় চলে যায়? এই ঘটনাটাও কিন্তু আমরা বাস্তবে দেখি না। সো আমার প্রশ্ন ছিল যে এরকম কেন হয় আর ওইরকম কেন হয় না? কেন কাচের গ্লাস ফেলে দিলে ভেঙে চুরমার হয়ে যায়, গুঁড়া ফেলে দিলে আবার গ্লাস হয়ে যায় না? কেন স্প্রে করলে সব জায়গায় ছড়ায় পড়ে, এক জায়গায় আটকায় থাকে না? কিংবা কেন একটা ডেক অফ কার্ডসকে উপর থেকে ফেলে দিলে এলোমেলোভাবে ছড়ায় পড়ে, কিন্তু নিজে নিজে সজ্জিত হয়ে যায় না? এইটা হচ্ছে প্রশ্ন। সো এইটা আমরা সবাই একটু চিন্তা করতে থাকি যে কেন এরকমটা হয়। পাশাপাশি এখন আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। মনে করো একটা কয়েন, এই কয়েনটাকে ফ্লিপ করলে কি হইতে পারে? কয়েন ফ্লিপ করলে, আমি কয়েনটা আবার একটু আঁকি। এই যে কয়েনটা ফ্লিপ করলে কি হইতে পারে? হয় হেডস উঠতে পারে, অর টেইলস উঠতে পারে, তাই না? হেড উঠলো বা টেইল উঠলো, দুইটার একটা হবে। সো এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে আমি যদি তিনটা কয়েনকে ফ্লিপ করি, আমি কয়েন নিছি কয়টা? তিনটা কয়েনকে ফ্লিপ করি, তাইলে এখন কোন ঘটনাটা তুমি সচরাচর ঘটতে দেখবা আর কোনটা ঘটা রেয়ার? একটা ঘটনা হচ্ছে, এই যে তিনটা কয়েন, এই যে তিনটা আঁকলাম, তিনটাতেই হেড উঠছে। তিনটা কয়েনেই কি উঠছে? হেড। এই ঘটনাটা তুমি সচরাচর বেশি দেখতে পাও, নাকি হচ্ছে মনে করো কথার কথা একটা টেইল উঠছে আর দুইটা হেড উঠছে? সেটা যে কোনো সিরিয়ালে হইতে পারে, একটা টেইল দুইটা হেড। মানে এখানে হচ্ছে তিনটাই হেড উপরেরটায়, আর নিচেরটায় হচ্ছে ওয়ান টেইল টু হেডস, এরকম আর কি, ওয়ান টেইলস টু হেডস। সো এরকম তুমি সচরাচর কোন ঘটনাটা বেশি ঘটতে দেখতে পাও? আন্দাজ করো তো, একটু সময় নিয়ে চিন্তা করে আন্দাজ করে একটু উত্তর দাও। কারো যদি কোনো একটা প্রশ্ন, আমি যেগুলো করতেছি, এই প্রশ্নের উত্তর দিতে যদি মনে করো যে সময় লাগবে, তাহলে দরকার হলে ভিডিওটা পজ করে চিন্তা করো, তারপরে আবার তুমি ভিডিওটা প্লে করে তারপরে তোমার উত্তরটা মিলায় নাও। সো কোন ঘটনাটা সচরাচর তুমি দেখতে পাবো যে বেশি ঘটতেছে? তো হ্যাঁ, যারা যারা আন্দাজ করছো যে সেকেন্ড ঘটনাটা, এই যে এইটা সচরাচর বেশি ঘটতে পারে,
রাদার দেন 3টা হেড ওঠার চেয়ে তাদের অ্যান্সারটা সঠিক। আর যারা এখনও ঠিক মিলাইতে পারতেছে না যে কেন ভাই এরকম কেন হবে, তো চলো আমরা একটা থট এক্সপেরিমেন্ট করি। তো মনে করো তুমি 3টা কয়েন ফ্লিপ করলা, তো সবগুলা হেড কিভাবে উঠতে পারে? তুমি প্রথম যে কয়েনটা ফ্লিপ করছো সেটাও হেড উঠলো, তারপরে যেটা দিছো এটাও হেড উঠলো, তারপরে হেড উঠলো, 3টাই পরপর হেড উঠছে। তাহলে এটা একটা ঘটনা যে এইভাবে 3টা হেড উঠতে পারে। এখন একটা টেইল 2টা হেড কতভাবে উঠতে পারে? তো ধরো প্রথমে একটা টেইল উঠছে, একটা তারপরে হেড উঠছে, তারপরে আরেকটা হেড। অথবা হইতে পারে প্রথমে হেড, তারপরে টেইল, তারপরে আবার হেড। কিংবা হইতে পারে প্রথমে 2টা উঠছে হেড, তারপরে হচ্ছে টেইল, এরকম হইতে পারে। তাহলে আমাদের এইখানে মোটা দাগে কি ঘটনা ঘটছে একটু দেখো তো। এইখানে ঘটছে হচ্ছে 3 হেডস। পরেরটায় কি ঘটছে? পরেরটায় ঘটছে হচ্ছে 2 হেডস আর 1 টেইলস, এরকম ঘটছে। তো আমি তো চাইলে আরও যাইতে পারি, আরও ঘটনা বানাইতে পারি। যেমন মনে করো এখানে একটা টেইল 2টা হেড, তো হইতে পারে না যে একটা হেড 2টা টেইল? তাহলে সেটা কেমন হয়? একটা হেড 2টা টেইল, মানে প্রথমটা হেড পরের 2টা টেইল, তারপর হচ্ছে টেইল হেড টেইল। আবার হচ্ছে হইতে পারে যে টেইল টেইল হেড, এরকম হইতে পারে। তাহলে এইখানে ঘটনাটা 3ভাবে ঘটতে পারতেছে, তাই না? এখানে ঘটনাটা 3ভাবে ঘটতে পারতেছে। কোন ঘটনাটা? যে আমার হেড আছে একটা আর টেইলস আছে হচ্ছে 2টা। টেইলস আছে 2টা, তাহলে আমি এখানে লিখলাম 2 টেইলস। আর সবগুলাই টেইলস, এটা কেমনে ঘটতে পারে? প্রথমটা টেইল উঠলো, তারপর একটা টেইল উঠলো, তারপর একটাও টেইল উঠলো। তাহলে এইখানে এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এইখানে যতগুলা ঘটনা ঘটছে, লাস্টেরটা হচ্ছে 3 টেইলস, তার মধ্যে একটু খেয়াল করে দেখো সবগুলা হেড এটা ঘটতে পারে একভাবে, কিন্তু 2টা হেড একটা টেইল এইটা ঘটতে পারে কিন্তু 3ভাবে। আবার 2টা টেইল একটা হেড এইটাও ঘটতে পারে হচ্ছে 3ভাবে। আবার হচ্ছে তোমার 3টাই টেইল এটা ঘটতে পারে একভাবে। তাইলে আমরা এখন চোখে দেখে বুঝতে পারতেছি না যে সবগুলা হেড ওঠার যে পসিবিলিটি এটা কম, কারণ এটা ঘটতে পারে মাত্র একভাবে। আর এই যে মোটা দাগে এখানে কি ঘটছে? 2টা হেড একটা টেইল, 2টা হেড একটা টেইল ঘটতে পারে 1 2 3ভাবে। কিংবা 2টা টেইল একটা হেড এটাও ঘটতে পারে কি 1 2 3ভাবে। তাহলে এই ধরনের ঘটনাগুলা ঘটার প্রবাবিলিটি বেশি, কারণ যেহেতু এগুলো বেশি সংখ্যক উপায়ে ঘটতে পারে। ঠিক একইভাবে 3টা হেড ঘটার 3টা টেইল ঘটার প্রবাবিলিটিও কম। সো আমরা যদি একটা কাইন্ড অফ ধরে এটার ভিতর দিয়ে একটা দাগ দেই, এই যে এরকম, তাহলে যে অংশটা উঁচু, তাহলে এই ধরনের ঘটনা ঘটার পসিবিলিটি বেশি, এই ধরনের ঘটনা ঘটার পসিবিলিটি কম। তো মাত্র 3টা কয়েন দিয়েই আমরা এটা এস্টাবলিশ করে ফেললাম যে 3টাই হেড 3টাই টেল ঘটনা ঘটার সম্ভাবনা কম, বরং হেড টেল মিক্স করে আরও বেশি। সো আমি এই ঘটনাটাকে আরেকটু এক্সট্রিমে নিয়ে যেতে চাই। ধরো কথার কথা আমি 4টা কয়েনের কথা চিন্তা করি, যদি 4টা কয়েন, তাহলে 4টা কয়েন একটু ধৈর্য ধরে আমার সাথে তোমরা এটা দেখো, বা তোমরা নিজেরাও কাগজে কলমে আঁকতে পারো 4টা হেড কিভাবে উঠতে পারে। হেড 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 হেড, তারপর হচ্ছে একটা হেড 3টা টেইল, এই যে একটা হেড 3টা টেইল এইভাবে হইতে পারে। কিংবা টেল হেড টেল টেইল হইতে পারে, কিংবা হচ্ছে টেইল টেইল হেড টেইল এইভাবে হইতে পারে, অথবা টেইল 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 হেড এইভাবে হইতে পারে। এখন চিন্তা করো এখানে হচ্ছে 4টা হেড ছিল, এখানে হচ্ছে কয়টা ছিল? একটা হেড, এখানে একটা হেড আর হচ্ছে 3টা টেইল, এরকম। আচ্ছা এই ঘটনাটা আমি না হয় একটু সাইডে নিয়ে যাই, এটাকে আমি একটু ওই পাশে নিয়ে যাই। এইখানে হচ্ছে এটাকে একটু এদিকে নিয়ে যাই, হ্যাঁ এটাকেও একটু এদিকে নিয়ে যাই, বেয়ার উইথ মি। এই যে এটাকেও একটু এদিকে নিয়ে যাই, আমি হেডগুলো বরং একটা একটা করে কমাইতে থাকি, ঠিক আছে? সো এই যে এখানে আমার 4টা হেড ছিল, এখন এখানে আমি দেখব 3টা হেড, আমার হচ্ছে 3টা হেড একটা টেইল কিভাবে উঠতে পারে। তাহলে আমি প্রথমে একটা টেইল দিলাম, হেড 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 দিলাম, তারপরে হচ্ছে হেড দিলাম, টেইল দিলাম, হেড হেড দিলাম, তারপর হচ্ছে হেড হেড টেইল হেড এইভাবে দিলাম, তারপর হচ্ছে হেড 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 টেইল। সো এটা হচ্ছে আমার 3টা হেড একটা টেইল। আর ওইখানে আমি যেটা আঁকছি, এই যে এই আগের এক্সাম্পলটাতে যেটা আগে এঁকে ফেলছিলাম, সেখানে হচ্ছে একটা হেড 3টা টেইল। তো আরেকটা হইতে পারে না যে 2টা হেড 2টা টেইল? 2টা হেড 2টা টেইল, এইটা কি
কম ঘটবে এগুলার চেয়ে, নাকি আরও বেশি ঘটবে? একটু আন্দাজ করে বলো তো, এতক্ষণ তো তোমরা চিন্তা করতেছিলা। সো আমি এর আগে আরেকটা এঁকেও ফেলতে পারি, সেটা হচ্ছে যে আমার 4টাই যদি টেইল হইতো, সেটা কি কীরকম হইতো? একটা টেইল, 2টা টেইল, 3টা টেইল, 4টা টেইল, পরপর 4টা টেইল উঠলো, এরকম মাত্র একটা ঘটনা। সো 2টা হেড 2টা টেইল কতভাবে ঘটতে পারে? একটু ধৈর্য ধরো, আমরা এন্ট্রপি নিয়ে আলোচনা করতেছিলাম, এখন এন্ট্রপিতে যাই নাই, বাট এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। সো সো আমার এখানে এই যে আবার ফিরে আসি, 2টা হেড 2টা টেইল, এইটা কিভাবে ঘটতে পারে? তো প্রথমে মনে করো আমি একটা কাজ করি, আমি প্রথমে একটা হেড দিলাম, এই যে প্রথমে একটা হেড দিলাম। এইবার হচ্ছে আমি টেইল হেড 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 এরকম দিলাম। হ্যাঁ, আমি প্রথমে একটা হেড দিলাম, তারপর হচ্ছে সরি, আমার তো হচ্ছে লাগবে কয়টা, এই যে প্রথমে একটা হেড দিলাম। আচ্ছা, আমি গোড়া থেকেই আঁকি, আবার স্ক্রিনটা নড়ে গেছিলো, তুমি একটু ধৈর্য ধরে দেখো। সো এই যে এই উপরে যে কেসগুলা, এগুলো আমাদেরকে হচ্ছে হেল্প করবে। তো আমি প্রথমে একটা হেড দিয়ে নিলাম। এখন একটা হেড তো দিয়ে ফেলছি, তাহলে এখন আর কি আছে? একটা হেড 2টা টেল, তাহলে হচ্ছে একটা হেড 2টা টেইল, তারপরে টেইল হেড টেইল, তারপরে হচ্ছে টেইল টেইল হেড, আর এগুলো শুরুতে একটা করে হেড বসায় নিলাম। তাহলে আমার এখানে স্টেট কয়টা হইলো? আমার এখানে স্টেট অলরেডি হচ্ছে এখানে 3টা আমরা পেয়ে গেছি। এইবার শুরুতে আবার টেইল বসাই, তাহলে এটাও যে 3টা পাবো এটা আমি বুঝতে পারতেছি, তাই আমি একবার এঁকে ফেলতেছি। তাহলে আমার এখানে আর থাকবে কি? একটা টেইল 2টা হেড, তাহলে হচ্ছে হেড টেইল হেড, তারপর হচ্ছে হেড হেড টেইল। এই দেখো সবগুলো স্টেট আঁকা হয়ে গেছে। সো তুমি ঠান্ডা মাথায় বসলে বুঝতে পারবা যে এই কটার চেয়ে বাইরে আসলে আর স্টেট এখানে পসিবল না। তো চিন্তা করে দেখো, 4টা হেড উঠতে পারে একভাবে, 3টা হেড একটা টেইল উঠতে পারে 1 2 3 4 ভাবে। তারপরে এখানে হচ্ছে 2টা হেড 2টা টেইল উঠতে পারে 1 2 3 4 5 6 ভাবে। আবার একটা হেড 3টা টেইল উঠতে পারে 1 2 3 4 ভাবে, আর 4টাই হেড উঠতে পারে একভাবে। সো এখন যদি আমি এগুলোর ভিতর দিয়ে একটা লাইন টানি, এই যে দেখো ক্লিয়ারলি যেটা বোঝা যাচ্ছে যে আমি যদি 4টা কয়েনকে র্যান্ডমলি বারবারে ছুঁড়ে মারতে থাকি বা ফ্লিপ করতে থাকি, তাহলে সবচেয়ে বেশি পসিবিলিটি আছে 2টা হেড 2টা টেইল উঠার, সবচেয়ে কম পসিবিলিটি আছে সবগুলা হেড বা সবগুলা টেইল উঠার, তাই না? তার মানে তুমি যখন কয়েন ছুঁড়ে মারবা, 4টা কয়েন যখন তুমি ফ্লিপ করতে থাকবা, তখন এই যে সুসজ্জিত যে একটা অবস্থা, সবগুলা হেড কিংবা সবগুলা টেল, এটা ঘটার সম্ভাবনা খুবই কম। বরং মিক্সড আপ অবস্থা, এবং মিক্সড আপের মধ্যেও সমান সমানভাবে মিক্সড আপ অবস্থা, যে 2টা হেড 2টা টেল, এইটা ঘটার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি ঘটতেছে, তাই না? তাহলে এন্ট্রপির সাথে এটার সম্পর্কটা কি? এইবার আসি সেই কথায়। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝাইতেছিলাম যে এই যে দেখো এখানে হচ্ছে 4টা হেড, এই যে এখানে 4টা হেড, এখানে বলছি 3টা হেড একটা টেইল, এখানে হচ্ছে 2টা হেড 2টা টেইল। এই যে এইখানে যত ঘটনা আছে না, এখানে যা যা দেখতেছো, যেমন এই যে এইটা, আমি একটু অন্য কালি ইউজ করি, খেয়াল করো, নীল কালিটা ইউজ করি, এইটা 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 এইটা, এই যে 6টা ঘটনা, সবগুলা ঘটনাকেই তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই মোটা দাগে কয়টা হেড টেইল উঠছে, তুমি সবগুলোর ক্ষেত্রেই বলবা যে মোটা দাগে 2টা হেড 2টা টেইল উঠছে, খালি আগে আর পরে। তাহলে এই যে মোটা দাগে যা ঘটে, হ্যাঁ, মোটা দাগে যা ঘটে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্রো স্টেট। ম্যাক্রো স্টেট, মোটা দাগে যেটা ঘটে এটা হচ্ছে ম্যাক্রো স্টেট। আর এই যে ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা ঘটনা, একটা ম্যাক্রো স্টেটের ভিতরে কি অনেকগুলা করে মাইক্রো স্টেট আছে, এই যে এগুলা, এই প্রত্যেকটা ঘটনা, এগুলো হচ্ছে এক একটা মাইক্রো স্টেট, এক একটা মাইক্রো স্টেট, এক একটা মাইক্রো স্টেট। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ম্যাক্রো স্টেটের ভিতরে অনেকগুলা কি থাকতে পারে? মাইক্রো স্টেট থাকতে পারে। তাহলে এই যে একটা ম্যাক্রো স্টেটের ভিতরে যে অনেকগুলো মাইক্রো স্টেট থাকতে পারে, এই আইডিয়াটাকে কোনোভাবে এক্সপ্রেস করার দরকার পড়ছে বা কোনোভাবে প্রকাশ করার দরকার পড়ছে। যেমন তুমি যদি এইখানে তাকাও, এই যে 4 হেড, এই ম্যাক্রো স্টেটটার ভিতরে মাইক্রো স্টেট আছে মাত্র একটা, কিন্তু 1 হেড 3 টেইল, এই ম্যাক্রো স্টেটটার ভিতরে মাইক্রো স্টেট আছে 1 2 3 4টা।
আবার টু হেড টু টেইল এই ম্যাক্রোস্টেটের ভিতরে মাইক্রোস্টেট আছে 6টা। তাহলে কোন কোন ম্যাক্রোস্টেটের ভিতরে কতগুলা বেশি মাইক্রোস্টেট আছে এই আইডিয়াটা কোনোভাবে আসলে প্রকাশ করার দরকার পড়ছে ফিজিক্সে বিভিন্ন কারণে। তো সেখান থেকেই আসলে এন্ট্রপির আইডিয়াটার উৎপত্তি। সো এইখানে বোল্টজম্যান এন্ট্রপিকে ডিফাইন করছে এইভাবে। আমরা হচ্ছে বোল্টজম্যান কি বলছে এইটা একটু দেখে আসি। বোল্টজম্যান বলছে যে কোনো একটা সিস্টেমের যে এন্ট্রপিকে সে প্রকাশ করছে হচ্ছে এস দিয়ে। তাহলে এই এস দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এসটা হচ্ছে আমাদের এন্ট্রপি, যেটা নিয়ে আমরা আজকে আসলে কথা বলতে আসছিলাম, এন্ট্রপি। সেই এস যে এন্ট্রপি, এইটা আসলে কিসের প্রপোর্শনাল? এইটা হচ্ছে আমাদের যতগুলা মাইক্রোস্টেট আছে সেই মাইক্রোস্টেটটাকে যদি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, যে যতগুলা মাইক্রোস্টেট কোনো একটা এই ম্যাক্রোস্টেটের ভিতরে যতগুলা মাইক্রোস্টেটস, সো সেটাকে যদি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ এর লন মানে আমরা লগারিদমিক স্কেলে যদি নেই লন, সেটার প্রপোর্শনাল। তাহলে এইখান থেকে তাহলে বোল্টজম্যানের ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এস ইকুয়ালস সাম কনস্ট্যান্ট কে লন ডাব্লিউ। তাহলে এইটা হচ্ছে আমার এন্ট্রপির ইকুয়েশন। তার মানে এখন একটু চিন্তা করে দেখো, তাহলে কোন সিস্টেমের এন্ট্রপি বেশি? তাহলে যেই সিস্টেমে ডাব্লিউ যত বাড়বে সেই সিস্টেমে এন্ট্রপি তত বাড়বে, তাই না? তাহলে ডাব্লিউ যত বাড়তেছে এন্ট্রপি তত বাড়তেছে, ডাব্লিউ কমলে এন্ট্রপি কমবে। তাহলে এইভাবে হচ্ছে বোল্টজম্যান এন্ট্রপিকে ডিফাইন করছে, যে যত যত বেশি মাইক্রোস্টেট তত বেশি হচ্ছে তোমার এন্ট্রপি। কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? আই গেস বোঝা গেছে, কারণ আমরা একদম ইনটুইটিভলি এটা আগাইছি। এখন এই ইকুয়েশন তোমাদের লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, বাট আমরা তো বুঝলাম যে এন্ট্রপি আসলে জিনিসটা কি। এখন তোমরা একটা কথা তো শুনে আসছো, সেটা হচ্ছে যে সিস্টেমে হিট দিলে এন্ট্রপি বাড়ে, তাই না? আমি এটা দরকার হলে এখানে একটু লিখি যে সিস্টেম এ হিট দিলে সিস্টেম এর এন্ট্রপি বাড়ে। তো হিটের সাথে তাহলে এন্ট্রপির সম্পর্কটা কি আসলে, কোত্থেকে আসলো? সো কেন হিট দিলে আমার হচ্ছে সিস্টেমে এন্ট্রপি বাড়বে, এই কথাটাই আমরা এখন একটু আসি। সো এটাকে এইভাবে কাইন্ড অফ লাইক চিন্তা করতে পারো। মনে করো একটা বানর, এই বানরটার হচ্ছে খিদা লাগছে, ওর গায়ে শক্তি নাই, ও এখন হচ্ছে ফ্লোরে এমনি শুয়ে আছে। তাহলে বানরটার হচ্ছে গায়ে শক্তি নেই, কেন? তার খিদা লাগছে। সো সে হচ্ছে মাটিতে শুয়ে আছে। এখন মাটিতে শুয়ে সে কী করতে পারবে? সে বড়জোর একটু গড়াগড়ি করতে পারবে, বা সে হচ্ছে একটু এদিক সেদিক নড়াচড়া করতে পারবে, তাই না? সো এই যে মাটিতে শুয়ে সে গড়াগড়ি করতেছে, নড়াচড়া করতেছে, তাহলে তার পসিবল নড়াচড়া করার অপশন তো কম, কারণ তার শক্তি নেই, সে হচ্ছে খুব একটা নড়াচড়া করতে পারতেছে না। এখন তুমি কি করলা? তুমি ওরে হচ্ছে একটা কলা খাওয়াইলা। তো কলাটাকে মনে করো হচ্ছে এনার্জি, বা হচ্ছে তুমি যে সিস্টেমে কিছু হিট দিলা, এই যে কলা হচ্ছে বানরটাকে তুমি দিলা। তাহলে বানরটা এখন একটু শক্তি পাইলো, এখন সে হচ্ছে উঠে দাঁড়াইতে পারতেছে। অনেক শক্তি নাই, বাট অ্যাটলিস্ট সে উঠে তো দাঁড়াইতে পারছে, তাই না? সো এখন তো সে দৌড়াদৌড়ি করতে পারবে, রুমের ভিতরে আরও চলাচল করতে পারবে। তাহলে তার পসিবল যে মুভমেন্টের ফ্রিডম, এটা তো আরেকটু বাড়লো, তাই না? তাহলে তুমি ওকে কলা দিলে, ওর হচ্ছে মুভমেন্টের ফ্রিডম বাড়লো, তাহলে সে আরও এমন অনেক জায়গায় যাইতে পারে বা এমন মুভমেন্ট করতে পারে যেটা সে দুর্বল থাকা অবস্থায় পারতেছিল না। এখন এইটা দেখে তুমি চিন্তা করলে যে দেই বানরটাকে আরেকটা কলা দেই। তাহলে তুমি কি করলা? ওকে হচ্ছে আরও কলা খাইতে দিলা। তুমি ওকে আরও কলা খাইতে দিলা, এই যে আরও কলা দিলা। এখন তো তার শরীরে অনেক এনার্জি, এখন তো সে লাফালাফিও করতে পারতেছে। তো আগে মনে করো ঘরের মধ্যে একটা টেবিল ছিল, হ্যাঁ, আগে তো সে টেবিলের উপরে উঠতে পারতেছিল না, কারণ তার গায়ে শক্তি ছিল না। এখন তো সে লাফ দিয়ে টেবিলের উপরেও উঠে পড়তে পারতেছে। তাহলে টেবিলের উপরেও যদি উঠে পড়তে পারে, তাহলে এখন তো তার মুভমেন্টের ফ্রিডম আরও বেশি। তাহলে এখন মলিকুলের কথা তুমি চিন্তা করে দেখো, তুমি একটা অবজেক্টের মধ্যে তুমি আগে যতটুকু এনার্জি ছিল, এখন কি করছো? তুমি এখানে হচ্ছে আরও বেশি এনার্জি দিছো, বাইরে থেকে এখানে আরও বেশি এনার্জি দিছো, বা আমি জাস্ট বলতেছি যে ধরো হিট দিছো তুমি। তাহলে এখন ওর যে মলিকুলগুলা, এই মলিকুলগুলা এগুলো তো হচ্ছে আরও নড়াচড়া করতে পারবে, এদিক সেদিক যাইতে পারবে, তাই না? সো যদি এর মধ্যে তুমি এনার্জি দাও, তাহলে মলিকুল যদি হচ্ছে নড়াচড়া করতে পারে, এদিক সেদিক যাইতে পারে, তাহলে তার পসিবল এক একটা মলিকুলের বা এক একটা অ্যাটমের মুভমেন্টের ফ্রিডম আর একটু বাড়লো। যত বেশি এনার্জি তত মুভমেন্টের ফ্রিডমটা বেশি,
বা তত হচ্ছে তার পসিবল মুভমেন্টের অ্যারেঞ্জমেন্ট বা মাইক্রোস্টেট যদি আমি বলি, তত বেশি বেশি নতুন নতুন মাইক্রোস্টেট। ওই যে আমরা একটু আগে কয়েনের এক্সাম্পল দেখলাম না, যে তাহলে এখন যদি মলিকুলগুলোর মধ্যে নতুন নতুন তুমি এনার্জি দাও, তাহলে নতুন নতুন এনার্জি দিলে কি হবে, ও আগে যতটুকু নড়াচড়া করতে পারতো এখন আরেকটু বেশি ভাইব্রেট করতে পারবে বা আরও বেশি কনফিগারেশন হবে, তাহলে তার মাইক্রোস্টেটের সংখ্যা কিন্তু বাড়তেছে। তাহলে এখন তুমি বোল্টজম্যানের ইকুয়েশনের কথা চিন্তা করো, মাইক্রোস্টেটের সংখ্যা যদি বাড়ে তাহলে কি হয়, এন্ট্রপি বাড়ে। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ ভাই কথা ঠিক আছে, হিট দিলে এন্ট্রপি বাড়ে। তাহলে একটা সিস্টেমের ভিতরে যদি হিট ঢুকে তাহলে হচ্ছে সিস্টেমের এন্ট্রপি কি হবে, বৃদ্ধি পাবে। এইটুকু আমরা এখন বুঝলাম। এখন সেইটা না হয় বুঝলাম, এন্ট্রপির আমি চেঞ্জটা ক্যালকুলেট করব কিভাবে। একটা সিস্টেমে আমি হিট দিলাম, এখন কতটুকু হিট দিলে কতটুকু এন্ট্রপি চেঞ্জ হবে এইটা বোঝার কি উপায় আছে? হ্যাঁ, এইটা বোঝারও উপায় আছে। সেই উপায়টার জন্য আমাদেরকে যেতে হবে ক্লসিয়াসের কাছে। সো ক্লসিয়াসের একটা ইকুয়েশন আছে এইখানে। সো ক্লসিয়াসের ইকুয়েশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। ধরো তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকার একটা নোট, 100 টাকার একটা নোট, এই যে এটা 100 টাকা, এই যে 100 টাকা, হ্যাঁ 100 টাকার একটা নোট। সো এই যে 100 টাকার নোটটা, এটা ধরো তুমি দুইজনের একজনকে দিতে পারো। একটা হচ্ছে একটা ফকির, ও হচ্ছে ধরো সারাদিন কিছু খায় নাই, সে হচ্ছে বিকাটিকে কিছু পায় নাই ধরো আজকে, তো সে এখানে দাঁড়ায় আছে রাস্তায় লাঠি হাতে, তার মন টন খারাপ, কারণ তাই সে কোনো হচ্ছে বিকাটিকা পায় নাই এরকম। আর আরেকটা মনে করো হচ্ছে অনেক বড়লোক মানুষ, হ্যাঁ মনে করো একজন কোটিপতি, সে এখানে দাঁড়ায় আছে, তো তার এমনিতেই হচ্ছে ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কোটি কোটি টাকা এরকম আর কি অবস্থা। তাহলে এখন তুমি এই 100 টাকা কাকে দিলে তুমি ভিজিবল ইফেক্ট বেশি পাবা বা এটা সিগনিফিক্যান্ট চেঞ্জ তৈরি করবে, কাকে দিলে একটু গেস করে বলো তো। তো এটা আসলে গেস করারও ইস্যু নাই, এটা খুব তুমি একদম ইনটুইটিভলি অ্যান্সার দিতে পারো যে ভাই একজন হচ্ছে খাইতে পায় না, ও সারাদিন ভিক্ষা করতেছে, ভিক্ষাই পায় নাই, ওরা 100 টাকা দিলে তো খুশিতে নাচতে নাচতে এখন আগে খাইতে যাবে, ওর তো খিদা লাগছে, ওর আগে খাওয়া দরকার। আর যে কোটিপতি, ওর এমনিই কোটি কোটি টাকা, ওকে তুমি 100 টাকা, ওর এমনি টাকার গরম বেশি, ওরে তুমি 100 টাকা দিলে ও কি নোটিস করবে ইভেন, মানে তার কাছে তো এটা কোনো চেঞ্জই না আসলে। তার মানে হচ্ছে যার টাকার গরম বেশি তাকে যদি তুমি 100 টাকা দাও খুব একটা চেঞ্জ নাই, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখলাম লেস চেঞ্জ, লেস চেঞ্জ। আর যার টাকার গরম কম, মানে টাকার গরম আসলে নাই, তাকে যদি তুমি 100 টাকা দাও তাহলে তার জন্য কি হবে, মোর চেঞ্জ হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে মোর চেঞ্জ। তার মানে বুঝতেছো যে একটা সিস্টেমে হিট দিলে সিস্টেমের এন্ট্রপি বাড়ে ঠিকই, কিন্তু সব সিস্টেমে তুমি একই রকম হিট দিলে একই রকম এন্ট্রপি বাড়বে না। ওইটা হচ্ছে ওই সিস্টেমের গরম কতটুকু তার উপরে নির্ভর করবে। তো এই যে গরম কথাটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, তাপমাত্রার ক্ষেত্রে ইউজ করি না, যার তাপমাত্রা বেশি তাহলে গরম বেশি এরকম বলি। তো এটাই টাকার গরম দিয়ে বুঝাইছি আর কি। তাহলে এখন চিন্তা করো একটা সিস্টেমে, মানে সিস্টেমের টেম্পারেচার যদি আগে থেকেই অনেক বেশি থাকে তাহলে তুমি ওখানে হিট দিলে এন্ট্রপি চেঞ্জ হবে কম। আর যদি ওই সিস্টেমের টেম্পারেচার কম থাকে তাহলে হচ্ছে তুমি হিট দিলে ওই সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ হবে একটু বেশি। তো ক্লসিয়াস ঠিক এই আইডিয়াটাকেই এইভাবে রিপ্রেজেন্ট করছিলেন যে ডিএস ইকুয়ালস, একটু ভালো করে খেয়াল করো, ডেল কিউ রিভার্সিবল, রিভার্সিবলকে আমি REV দিয়ে লিখতেছি, রিভার্সিবল, ডিভাইডেড বাই টেম্পারেচার টি। তুমি বলতে পারো যে ভাই এত কাহিনী আর কি আছে, আবার এখানে হচ্ছে আবার রিভার্সিবল বলতেছেন, এটার কাহিনী কি? রিভার্সিবলের কাহিনীতে পরে আসতেছি, আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি যে আমি এখানে ডিএস লিখছি আর এখানে হচ্ছে ডেল্টা কিউ লিখছি, মানে ডেল কিউ লিখছি, এইটার আসলে মাঝে যেটা কি? তো এইটার মাঝে যেটা হচ্ছে এই যে এন্ট্রপি, যে এই এন্ট্রপিটা কিসের উপরে নির্ভর করে, মানে একটা সিস্টেমের যতটুকু এন্ট্রপি থাকে এটা কিসের উপরে নির্ভর করে। আবার ওই যে পয়সার এক্সাম্পলটাতে যাই, একটা ওভারঅল একটা ওভারঅল ম্যাক্রো স্টেট বা মোটা দাগে কোনো একটা ঘটনার মধ্যে ছোট ছোট মাইক্রো স্টেট বা ইন্ডিভিজুয়াল ঘটনা কতগুলো থাকতে পারে সেইটার উপরে ডিপেন্ড করতেছে না ওই সিস্টেমের এন্ট্রপি কত। সো যেখানে মাইক্রো স্টেট বেশি ওখানে এন্ট্রপি বেশি। তাহলে এখন আমরা হচ্ছে এন্ট্রপির কথায় আসি। সো একটা সিস্টেমে এন্ট্রপি ডিপেন্ড করতেছে যে ওই সিস্টেমের ভিতরে অ্যাকচুয়ালি ওভারঅল কী আছে বা কোন কনফিগারেশন আছে তার উপরে।
এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন। হ্যাঁ, এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন। যে স্টেট ফাংশন আর পাথ ফাংশন এটা হয়তো তোমরা অন্য কোথাও পড়ছো, তাও আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বুঝাই বলি। মনে করো একটা পাহাড় আছে এখানে, তুমি এই পাহাড়ের উপরে উঠবা। তাহলে পাহাড়ের উপরে উঠো যদি তুমি, তো সমুদ্র সমতল থেকে মনে করো হচ্ছে পাহাড়টার উচ্চতা হয়তো বেশ কয়েক কিলোমিটার হইতে পারে। তো এখন তুমি পাহাড়ে উঠবা। তাহলে এখন তুমি যখন নিচে দাঁড়ায় আসো, যে এই জায়গায় তুমি দাঁড়ায় আসো নিচে পাহাড়ের পাদদেশে, তাহলে এখন তোমার উচ্চতা কত? মাটি থেকে 0। আর যখন পাহাড়ের উপরে তুমি উঠে গেলা, এই যে এইখানে পাহাড়ের চূড়ায় তুমি উঠে গেছো, তখন হইতে পারে মাটি থেকে তোমার উচ্চতা হচ্ছে 1 কিলোমিটার। হ্যাঁ, আমি খুব ছোট্ট করে লিখতেছি সাইডে, যে 1 কিলোমিটার। সো হইতে পারে তোমার উচ্চতা হচ্ছে এখন 1 কিলোমিটার পাহাড়ে ওঠার পরে। এখন উচ্চতা যদি জিজ্ঞেস করি, এটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে স্টেট ফাংশন, যে ভাই তোমার উচ্চতা কত? 1 কিলোমিটার। মনে করো একটা সময় তুমি মাঝখানে ছিলে, এইখানে ছিলা, যে তোমার উচ্চতা কত? এখন তোমার উচ্চতা হচ্ছে 500 মিটার। এই যে উচ্চতা হচ্ছে 500 মিটার। কিন্তু কেউ যদি বলে যখন তোমার উচ্চতা 500 মিটার ছিল, তখন কি তুমি মাটি থেকে 500 মিটার হেঁটে ওই উচ্চতায় পৌঁছাইছো কিনা? উত্তর হইতেও পারে, নাও হইতে পারে। তুমি স্ট্রেইট 500 মিটার হেঁটে হয়তো উঠছো একদম খাড়া, ধরো এইখান থেকে শুরু করছিলে, যে নিচ থেকে আমি হলুদ কালি দিয়ে দেখাইতেছি, ধরো একদম খাড়া, তুমি একদম খাড়া পাহাড় বেয়ে 500 মিটার উঠে গেছো, হইতে পারে। তাহলে তুমি 500 মিটার হাঁটছো, 500 মিটার উপরে উঠছো। আবার হইতে পারে যে না, তুমি এইখান থেকে শুরু করে পাহাড়ের এই পাশ দিয়ে গিয়ে ঘুইরা ওই পাশ দিয়ে গিয়ে তুমি 500 মিটার উঠছো। তাতে হইতে পারে তুমি অলরেডি 5 কিলোমিটার হেঁটে ফেলছো। তাহলে তুমি কত পা হাঁটছো, এইটা আসলে পাথ ফাংশন। তুমি কোন পথে হাঁটছো তার উপরে নির্ভর করে। হ্যাঁ, তাহলে যে কত কত পা হাঁটলাম, এইটা হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন। আর হচ্ছে আমার উচ্চতা কত, উচ্চতা কত, মানে এখন আমি কোন উচ্চতায় আছি, এটা হচ্ছে স্টেট ফাংশন। যে আমি পাহাড়ের কোন জায়গায় আছি, সেটা মাটি থেকে উচ্চতা কত, তাহলে আমার হচ্ছে উচ্চতাটা এখন অতই আছে। তাহলে এটা হচ্ছে স্টেট ফাংশন। তো এই যে এনট্রপি, এটা হচ্ছে স্টেট ফাংশন। হ্যাঁ, সো একটা সিস্টেমের ভিতরে কতগুলা মাইক্রোস্টেট আছে তার উপরে ভিত্তি করে ওই সিস্টেমটার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এনট্রপি আছে। তাহলে যেগুলো নির্দিষ্ট পরিমাণ এনট্রপি, বা যেটা হচ্ছে সিস্টেমের প্রপার্টি, যেমন এনট্রপি হচ্ছে সিস্টেমের একটা প্রপার্টি, তাহলে ওইটার জন্য আমরা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল লিখতে পারি ডিএস দিয়ে। এই যে ডিএস যেটা লিখি, সেটা হচ্ছে এস এর একটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। সো এগুলো তোমাদের ক্যালকুলাসের বিষয়, আমি জাস্ট ফিজিক্স পড়াচ্ছি দেখে জাস্ট একটু হালকা পাতলা বলে দিচ্ছি। আর কিউ যেটা হিট, এইটা তো আসলে হচ্ছে একটা প্রসেস ভ্যারিয়েবল। যে একটা প্রসেস যখন আমরা থার্মোডাইনামিক প্রসেস বা প্রক্রিয়া যখন ঘটাই, তখন হচ্ছে কী পরিমাণ হিট আমরা ট্রান্সফার করলাম, ওই যে ট্রান্সফার্ড এনার্জি যেটা, সেইটা হিসেবে আমরা এখানে হিটটাকে লিখতেছি। সো কিউ হচ্ছে একটা প্রসেস ভ্যারিয়েবল, এই জন্য এটার জন্য ইনএক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, এই জন্য ডেল্টা কিউ দিয়ে লিখছি। সো এটা ক্যালকুলাসের বিষয়, তোমরা ওইখানে ক্যালকুলাসেই আসলে আরও ভালো জানতে পারবা, বা হচ্ছে ওই যে লেখা থাকে না বইয়ে, যে তোমরা উচ্চতর শ্রেণীতে আরও ভালো জানতে পারবে। তো আপাতত ধরো ওইটা, তো আমি জাস্ট আমার মতো করে বলে দিলাম। আর আরেকটা ব্যাপার এখানে যোগ হয়েছে, সেটা হচ্ছে কিউ রিভার্সিবল। এই রিভার্সিবলটা কেন আসতেছে সেটাও একটু পরে যাব, বাট আপাতত আমরা একটু আগাই, আমার সাথে একটু ধৈর্য ধরে খেয়াল করো। তাহলে আমি ইকুয়েশন যেটা পাইছি, আমি নিচে আবার একটু ক্লিয়ার করে লিখতেছি, একটু খেয়াল করো। যে আমি পাইছি ডিএস ইকুয়ালস ডেল কিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টেম্পারেচার টি। এটা হচ্ছে পরম তাপমাত্রা, তার মানে কেলভিনে নিতে হবে আমাদেরকে। তো এইটা হচ্ছে আমরা পাইছি ক্লসিয়াসের সমীকরণ থেকে। তাহলে এখানে টেম্পারেচারের সাথে এন্ট্রপি চেঞ্জের যে সম্পর্ক, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল আসছে, তাই না? এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল আসছে। তাহলে এই যে টেম্পারেচার নিচে আছে, আর এখানে হচ্ছে ডিএস, এটা উপরে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। সেটা কেন, আমরা তো ইনটুইটিভলি বুঝছি যে যার টেম্পারেচার অলরেডি অনেক বেশি, যে অনেক বড় লোক, তাকে এইটুকু পরিমাণ হিট দিলে তার এন্ট্রপি বাড়ে খুবই অল্প। আর যার ক্ষেত্রে টি এর পরিমাণটা অনেক ছোট, তাহলে সেই একই কিউকে আমি যদি ছোট টি দিয়ে ভাগ করি, মানে অল্প টেম্পারেচার দিয়ে, তাহলে তো হচ্ছে এন্ট্রপি চেঞ্জ হবে অনেক বেশি, তাই না? তাহলে এই টেম্পারেচারের সাথে, পরম তাপমাত্রার সাথে এন্ট্রপি চেঞ্জের যে সম্পর্ক, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এইবারে আসি কেন হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে রিভার্সিবল বা ইরিভার্সিবল এই প্রসেসগুলা, অপ্রত্যাবর্তী এই প্রক্রিয়াগুলো আসলে কি ছিল? রিভার্সিবল এইটাকে আমরা বলি হচ্ছে বাংলায় প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর
ইরিভার্সিবল, ইরিভার্সিবল, হাতের লেখা খারাপ, কষ্ট করে একটু বুঝে নিও। অপ্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলো কি ছিল মনে আছে? আমি একটু রিফ্রেশার দিয়ে দিই, একটু মনে করাই দিই, ধৈর্য ধরে দেখো। তোমাদের বইয়ে এরকম একটা কথা লেখা ছিল যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ঘটিয়ে যেই প্রক্রিয়াকে উল্টা দিকে নেওয়া যায় বা আগের অবস্থায় ফেরত নেওয়া যায় ওইটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী, আর যদি না যায় তাহলে অপ্রত্যাবর্তী। তো এইটুক কথা দিয়ে আসলে কিছু বোঝা যায় না। চলো একটা উদাহরণ দিই তোমাদেরকে। মনে করো কথার কথা, আমার কাছে এক টুকরা বরফ আছে, হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রা, সরি স্বাভাবিক চাপে, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বরফের, বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কত রে ভাই? গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো মনে করো আমার এই বরফটার টেম্পারেচার 1 অ্যাটমসফেরিক প্রেসারে এক্স্যাক্টলি 0 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। এটা যেই প্ল্যাটফর্মের উপরে আছে এই প্ল্যাটফর্মটার টেম্পারেচার আমি একটু বাড়াইলাম, খুব সামান্য একটু বাড়াইলাম, মনে করো 0.0001 ডিগ্রি সেলসিয়াস বানাইলাম। তাহলে এই প্ল্যাটফর্ম থেকে তাপ নিয়ে খুব সামান্য একটু বরফ গলে যাবে। এখন আমি যদি এক্স্যাক্ট ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা উল্টা দিকে করি, আমি যদি এখন হচ্ছে এটাকে -0.001 ডিগ্রি সেলসিয়াস বানায় ফেলি, তাহলে কি হবে? আবার ওই যে সামান্য একটু বরফ গলে গেছিল ওইটুকু বরফ আবার জমে আবার হচ্ছে শক্ত হয়ে যাবে, তাই না? যেটুকু গলে পানি হয়েছিল ওইটুকু আবার জমে শক্ত হয়ে যাবে। তাহলে আমি এখানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করে এটাকে সামনের দিকে যতটুকু নিয়ে গেছিলাম, বরফ থেকে পানি বানাইছিলাম, আবার উল্টা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করে সেটাকে আবার জমায়ে ফেললাম। তাইলে এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে ভাই এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করে আমি সেটাকে আবার রিভার্স করতে পারলাম, তাই না? তাহলে এইখানে খেয়াল করছো ঘটনাটা কি? এইখানে কিন্তু টেম্পারেচার ওই একই থেকে যাচ্ছে, তাই না? 0 ডিগ্রি থেকে যাচ্ছে। আচ্ছা, এটা খুব ভালো এক্সাম্পল হইল না, যদিও বোঝার জন্য যথেষ্ট। কারণ বরফ তো পুরোটা না গলা পর্যন্ত 0 ডিগ্রিই থাকবে, তাই না? সো আমি ধরো কাইন্ড অফ বরফ না বলে ধরো 1 গ্লাস পানির কথাই বলি, এই যে 1 গ্লাস পানি। তাহলে 1 গ্লাস পানির বেলায় যেটা হবে যে আমি এই 1 গ্লাস পানির টেম্পারেচার ওই সামান্য একটু বাড়াইলে 0.001 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে যা পরিবর্তন হবে, আমি যদি এক্স্যাক্টলি উল্টা দিকে পরিবর্তনটা ঘটাই, হ্যাঁ, আবার হচ্ছে 0.001 ডিগ্রি সেলসিয়াস যদি কমায় ফেলি, তাহলে আবার সব কিছু আগের অবস্থায় ফিরে আসতে পারে, মানে আসবে আর কি, যদি আমি খুব সামান্য টেম্পারেচার চেঞ্জ করি আর কি। তার মানে অতি ক্ষুদ্র একটা পরিবর্তন ঘটাইছি, তারপরে আবার রিভার্স পরিবর্তন ঘটাইছি, সেটা আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে এইটা হচ্ছে আসলে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তাহলে এই প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু কাইন্ড অফ তুমি বলতে পারো যে নিয়ার ইকুইলিব্রিয়াম। কি বলতে পারো? নিয়ার ইকুইলিব্রিয়াম, নিয়ার ইকুইলিব্রিয়াম বা প্রায় সাম্যাবস্থার কাছাকাছি একটা প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় টেম্পারেচারটা আমরা আপাতত ধরে নিতে পারি যে এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি চেঞ্জ করছি, টেম্পারেচার আসলে তেমন একটা চেঞ্জ হয়ই নাই। তাহলে কি আমি একটা সার্টেইন টেম্পারেচার পাচ্ছি, একটা ডেফিনিট টি পাচ্ছি। তাহলে যতটুকু হিট আমি ট্রান্সফার করলাম সেইটাকে যেই টেম্পারেচারে এখন আমি আসি এই টেম্পারেচার দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমি এন্ট্রপির চেঞ্জটা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ ছিল যে ডিএস ইকুয়ালস ডেল কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এইটা দিয়ে হচ্ছে আমরা এন্ট্রপির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা মাপতে পারি। এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে এখন এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? এটা দিয়ে আমি আসলে করবোটা কি? যে এটা যে আমি লিখলাম এখন এটা দিয়ে আমার হবেটা কি? যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এরকম কি কি ঘটনা আমাদের সামনে আসে একটু বলো দেখি। যেমন হচ্ছে গলনের সময় পুরোটা গলার আগ পর্যন্ত কি থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তারপর হচ্ছে স্ফুটন বা বয়েলিং, এই সময় তো পুরোটা ফুটে বাষ্প হওয়ার আগ পর্যন্ত টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আবার মনে করো হচ্ছে আদর্শ গ্যাসের বেলায়, আদর্শ আদর্শ গ্যাস এইটার বেলায় সমষ্ণ পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন, পরিবর্তন মানে কি? সংকোচন হইতে পারে, সংকোচন হইতে পারে, প্রসারণ হইতে পারে। এই কেসগুলোতে আমরা কি দেখি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাই না? তাহলে এইসব ক্ষেত্রে আমরা এই ঘটনাটা চলো তো দেখি কাজে লাগাইতে পারে কিনা। যেমন হচ্ছে গলনের বেলায় আমি যদি বলি যে এক টুকরা বরফ, এই যে উপরে এই ছবিটা আঁকা আছে, এই যে এক টুকরা বরফকে আমরা ধীরে ধীরে একদম অল্প অল্প করে তাপ দিয়ে দিয়ে গলায় ফেললাম। তাহলে এই যে একদম অল্প করে যে তাপ দিচ্ছি, তাহলে এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে কি রিভার্সিবল, ছোট ছোট রিভার্সিবল প্রসেস, একটু একটু করে তাপ দিয়ে দিয়ে আমি গলায় ফেলতেছি। তাহলে পুরাটা গলানোর জন্য আমার কতটুকু আসলে হিট চেঞ্জ হচ্ছে বলো তো? পুরোটা গলানোর জন্য আমার এখানে যে তাপটা লাগতেছে সেটা হচ্ছে বরফের যে ভর এম আর
বরফের যে গলনের আপেক্ষিক সুপ্ততাপ এটাকে বলা হচ্ছে LF, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাইলে আমার এখানে যে এন্ট্রপির চেঞ্জ হবে সেই এন্ট্রপি চেঞ্জ কতটুকু হবে? তাহলে এখানে এন্ট্রপি চেঞ্জের ফর্মুলাটা হবে যতটুকু হিট তোমার চেঞ্জ হয়েছে যে MLF ডিভাইডেড বাই ওই যে গলনাঙ্কের যে তাপমাত্রা, তাহলে এটাকে আমরা লিখতেছি TF, এটা হচ্ছে গলনাঙ্কের তাপমাত্রা। তাহলে MLF বাই গলনাঙ্কের তাপমাত্রা সবসময় আমরা হচ্ছে কেলভিনে নিব। তাহলে M কি? M হচ্ছে ওর ভর, এলএফটা কি? এটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। একইভাবে আমরা যদি স্ফুটনের জন্য চিন্তা করি তাইলে এই ক্ষেত্রে আমার এন্ট্রপি চেঞ্জের ফর্মুলাটা কি দাঁড়ায়? এটা একটু নিচে লিখি। একইভাবে MLV, এমটা কি? ভর, এলভিটা কি? স্ফুটনের আপেক্ষিক সুপ্ততাপ, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্কের তাপমাত্রা টিভি যেটা। এটা আগেরটাই লিখি নাই, তাহলে এটা হচ্ছে গলনাঙ্ক, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, টিভিটা হচ্ছে স্ফুটনাঙ্ক, তাই না? আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা যেহেতু আদর্শ গ্যাসের বিভিন্ন প্রক্রিয়া পরে আসছো, তোমাদের মনে আছে নিশ্চয়ই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একটা জিনিস আমরা বানাইছিলাম, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি যদি সমষ্ণ প্রসারণ ঘটাই, সমষ্ণ প্রসারণে ওর কতটুকু হিট ট্রান্সফার হয় মনে আছে কারো? কতটুকু হিট ট্রান্সফার হয়? ওর হিট ট্রান্সফার হয় হচ্ছে nRT ln V2/V1। তো এটা আমি কেমনে লিখলাম? অনেকের মনে থাকতে পারে, অনেকে মানে দেখলেই রেকগনাইজ করতে পারবা যে ভাই nRT ln V2/V1 এটা না কৃতকাজের ফর্মুলা সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। হ্যাঁ, কৃতকাজের ফর্মুলা, কিন্তু সমষ্ণ প্রসারণে যেহেতু সমষ্ণ আছে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হয় না, তাই কৃতকাজটাই হচ্ছে কি? কৃতকাজটা হচ্ছে ওর যতটুকু হিট ট্রান্সফার হয়েছে। ওই যে তোমাদের মনে থাকার কথা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কিভাবে লিখতাম? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল হচ্ছে DU ইকুয়ালস ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ওয়ার্ক। সো এই হচ্ছে ওইখান থেকে বললাম আর কি। তাহলে ওইখান থেকে চিন্তা করলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে DU তো 0, তাহলে হচ্ছে এইটা আর এইটা সমান হয়ে যায়, ডেল কিউ আর ডেল ডাব্লিউ সমান হয়ে যায়। তাই কৃতকাজের ফর্মুলাটাই আমি এখানে ওই এক্সচেঞ্জড হিটের ফর্মুলায় আমি বসাই দিছি। তাইলে এখন আমাদের এন্ট্রপি চেঞ্জ কত? এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা তো তুমি জানো, যতটুকু হিট চেঞ্জ হয়েছে nRT ln V2/V1, ওইটাকে তুমি টেম্পারেচার দিয়ে ভাগ করো। তাহলে যে টেম্পারেচার দিয়ে ভাগ করলাম, টেম্পারেচার দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় হচ্ছে nRT কাটা ln V2/V1। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা। আমরা যদি প্রসারণ ঘটাই, V1 ছিল আদি আয়তন, V2 ছিল পরবর্তী বা শেষ আয়তন, তাতে আমার এতটুকু এন্ট্রপি চেঞ্জ হয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, মনে আছে কিনা কারো? সমষ্ণ প্রক্রিয়ায় কি ঘটে? সমষ্ণ প্রক্রিয়ায় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভি আর পি এর সম্পর্ক কিন্তু উল্টা। তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ ইন এন্ট্রপি কি দাঁড়াচ্ছে? চেঞ্জ ইন এন্ট্রপি কি দাঁড়াচ্ছে বলো তো? চেঞ্জ ইন এন্ট্রপি দাঁড়াচ্ছে nR ln P1/P2। তাহলে আমি বলছি যে সমষ্ণ প্রসারণে আমার এন্ট্রপি চেঞ্জ এইটা। প্রসারণ মানে কি? V2 বড়, V1 ছোট, তাই না? V2 উপরে আছে, V1 নিচে আছে, এই জায়গাটাই খেয়াল করো, V2 উপরে আছে, V1 নিচে আছে, তাহলে V2 এর মান বেশি, V1 এর মান কম, তাহলে এটা পজিটিভ একটা কোয়ান্টিটি। nR ln V2/V1 পজিটিভ, তার মানে এন্ট্রপি বাড়ছে, তাহলে সমষ্ণ প্রসারণে এন্ট্রপি বাড়ে। নিচের অংশটা দেখো, চেঞ্জ ইন এন্ট্রপি nR ln P1/P2। আচ্ছা, সমষ্ণ প্রসারণে প্রেশার কি বাড়ে না কমে? অ্যান্সার হচ্ছে সমষ্ণ প্রসারণে প্রেশার কমে যায়। তাহলে P1 বরং বড়, P2 হচ্ছে ছোট। তাহলে যখন প্রেশার কমে যাচ্ছে তখন এন্ট্রপি বাড়তেছে, প্রেশার কমে গেলে এন্ট্রপি বাড়ে। চিন্তা করে দেখো কেন? এটা একটা ইনটুইটিভ অ্যান্সার দেওয়া যায়। যখন তোমার প্রেশার বেশি, তুমি সবগুলোকে চারদিক থেকে চেপে ধরে রাখছো, ওর কি মুভমেন্টের ফ্রিডম বেশি নাকি কম? হ্যাঁ,
মুভমেন্টের ফ্রিডমটা এখানে চেপে ধরে রাখলে, তোমার ধরো হাত পা বেঁধে রাখছি, তাহলে তোমার মুভমেন্টের ফ্রিডম কি? কম। তাহলে তুমি পসিবল কতভাবে নড়াচড়া করতে পারো সেই সংখ্যাটা কম। তাহলে তোমার পসিবল মাইক্রোস্টেট কম, তাহলে এন্ট্রপি কম। তাহলে যখন প্রেশার কম তখন মুভমেন্টের ফ্রিডম বেশি, তাহলে এন্ট্রপি তখন বেশি। সো পারফেক্টলি মেক সেন্স করতেছে। এইবারে আসি যে কেন ইরিভার্সিবল প্রসেসে আমরা হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগাই না বা ডিরেক্টলি কাজে লাগাই না। এই যে যেই ফর্মুলাটা আমরা হচ্ছে ক্লসিয়াস থেকে পাইছিলাম, কোনটা পাইছিলাম? এই যে আবার একটু ফিরে আসি, ক্লসিয়াস থেকে পাইছিলাম এই যে এটা হচ্ছে, এটা রিভার্সিবল প্রসেসের জন্য, ইরিভার্সিবল প্রসেসের জন্য আমরা বলি না। তো সেক্ষেত্রে তাহলে ইরিভার্সিবলেরটা আমরা কেমনে চিন্তা করব? উপায় আছে, এইটাই আমরা অ্যাপ্লাই করব, বাট একটু চোরামি করে। মানে চোরামি মানে এটা দুষ্ট চোরামি না, মানে এটা লিগাল চোরামি টাইপের তুমি বলতে পারো। তো চলো একটু সেইটাতে যাই। ধরো কথার কথা, এইখানে একটা মেটালের কিউব আছে, হ্যাঁ, এই মেটাল কিউব, এটার টেম্পারেচার হচ্ছে কথার কথা 50 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে আরেকটা মেটাল কিউব আছে, সেম এক্স্যাক্টলি সেম একটা কিউব, কিন্তু এটা টেম্পারেচার হচ্ছে মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এদের দুইজনকে যখন থার্মাল কন্ট্যাক্টে রাখবো, মানে এদেরকে গায়ে গায়ে ঠেকায় রাখবো, তখন কি হবে বলো তো? তখন কিন্তু এই উচ্চ তাপমাত্রাটা থেকে নিম্ন তাপমাত্রাটায় কিছু হিট ট্রান্সফার হবে, তাই না? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় কিছু হিট যাবে। তাহলে এখন যতটুকু হিটই গেল, মনে করো হচ্ছে কিউ পরিমাণ হিট গেছে, হ্যাঁ, কিউ পরিমাণ হিট গেছে, তাহলে কার এন্ট্রপি কতটুকু চেঞ্জ হয়েছে তুমি কিভাবে বুঝবা? কোন টেম্পারেচার দিয়ে ভাগ দিবা? কারণ যখনই একটু হিট এখান থেকে এখানে চলে যাবে, তখন এটা টেম্পারেচার 50 থেকে কমে যাবে, 50 থেকে কমে 40 হবে। আর এই যে 20-এরটার যে টেম্পারেচার ছিল, সেটা হচ্ছে ওই হিট নেওয়ার ফলে 20 থেকে মনে করো হচ্ছে বেড়ে 40 হয়ে গেল বা 30 হয়ে গেল। আপাতত ধরি 30 হইল, যে 20 থেকে বেড়ে 30 হয়ে গেল। তাহলে এখন তুমি কোন টেম্পারেচার দিয়ে করবা? হ্যাঁ, সো এখানে এক্স্যাক্টলি আসলে কোন টেম্পারেচারটা দিয়ে করা উচিত? সো এইটা কিন্তু একটা কনফিউজিং বিষয়, বা কনফিউজিং না, এটা আসলে একটা প্র্যাকটিক্যাল ইম্পেডিমেন্ট, যে তুমি একটা বাধার সম্মুখীন হলে যে ভাই তাহলে তো কোন টেম্পারেচার দিয়ে করবো? একটু হিট দিলেই তোর টেম্পারেচার কমে যাচ্ছে। উপরের গুলায় তো আমার এই সমস্যা ছিল না, গলন স্ফুটনে তো আর টেম্পারেচার চেঞ্জ হচ্ছিল না, টেম্পারেচার সেম থেকে যাচ্ছিল। আবার সমষ্ণ সংকোচন প্রসারণে তো পুরা প্রসেসে টেম্পারেচার একই থাকে, এখানে আমরা এই সমস্যাটাই পড়ি নাই। তাহলে এখন তো এই সমস্যাটাই পড়লাম যে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াট টু ডু? সো এইটার একটা সমাধান আছে। সমাধানটা কি? এইটা তোমরা চাইলে চিন্তা করতে পারো আমার সাথে, অথবা কেউ চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো, বাট যারা সিরিয়াস তারা হচ্ছে আমার সাথে একটু ভালো করে চিন্তা করো। দেখো এই প্রসেসটাকে, এটা তো ইরিভার্সিবল প্রসেস, তাই না? যে বেশি তাপমাত্রার পানির সাথে কম তাপমাত্রার পানি মিশিয়ে দিলাম, ওরা মিশে একটা কমন তাপমাত্রায় চলে আসলো। এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। সো এই প্রক্রিয়ায় আমি তাইলে হচ্ছে আসলে এন্ট্রপি এখন কেমনে ক্যালকুলেট করব? বা তোমাকে যদি সোজা কথায় বলে যে ভাই টেম্পারেচার চেঞ্জ হয়েছে, এখন আমি কেমনে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করব, হাউ টু ডু দ্যাট? চলো আমরা একটা থট এক্সপেরিমেন্ট করি। আমার প্রথমেই 50 থেকে 20-এ হিট দেওয়ার দরকার নাই। এই যে এই পাশে আমার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের ব্লক আছে, আর এইখানে হচ্ছে আমার 20 ডিগ্রি সেলসিয়াসের ব্লক আছে। আমি করলাম কি, মাঝখানে আরও অনেকগুলা ব্লক বসাইলাম। এইখানে একটা ছোট্ট ব্লক বসাইলাম, যার তাপমাত্রা হচ্ছে 49.99। তার পাশে আরেকটা ব্লক বসাইলাম, যার তাপমাত্রা হচ্ছে 49.98। কথা বুঝতে পারতেছো? এইভাবে কমতে কমতে এইটার পাশে একটা ব্লক আছে, যার তাপমাত্রা হচ্ছে 20.01। তার আগে আরেকটা ব্লক ছিল, যার তাপমাত্রা হচ্ছে 20.02। এইরকম। এখন তাইলে কি হবে? এখন একটু চিন্তা করে দেখো, এই যে এইখান থেকে এইখানে যেহেতু তাপমাত্রার ডিফারেন্স খুবই কম, খুবই ক্ষুদ্র একটা পরিমাণ ডেল্টা কিউ পরিমাণ হিট যাবে। ডেল্টা কিউ একদম ছোট, এতই ছোট যে এইটুকু হিট গেলে এটার আসলে তেমন কিছু হেরফের হবে না। তেমন কিছু হেরফের হবে না মানে কি? মনে করো এটার তাপমাত্রা খুব সামান্যই একটু কমছে, এতই সামান্য যেটাকে আমরা 50 ধরে নিতে পারি, যে 50 থেকে ধরো 49.99 হয়েছে। খুব কি সমস্যা? না, মাত্র 0.01। তাহলে তো আমরা বলতে পারি যে টেম্পারেচার মোটামুটি কনস্ট্যান্টই আছে, পারি না? তাহলে যতটুকু হিট সে দিয়ে দিল, সেটাকে আমরা কি করব? যে যেই হিটটাকে সে দিয়ে দিছে, ডেল কিউ পরিমাণ হিট দিছে, তাকে আমরা তখন 50 দিয়ে তো ভাগ করা যাবে না, আমার তো কেলভিনে নিতে হবে। সো মনে করি এটা টেম্পারেচার হচ্ছে ধরো T1,
তাহলে এখন হচ্ছে আমি সেই T1 দিয়ে ভাগ করব। তাইলে আমি পেয়ে যাব যে ও কতটুকু এন্ট্রপি হারাইছে, কারণ তাপ দিয়ে দিলে তো এন্ট্রপি কমে, তাহলে এতটুকু তার এন্ট্রপি হারাইছে, তাই না? এখন এই যে সে তাপটা দিয়ে দিল, দেওয়ার পরে এটা কতটুকু হয়ে গেল 49.99। তাহলে তুমি এখন আবার এক কাজ করো, এটার পাশে আরেকটা ব্লক বসাও যেটা হচ্ছে 49.98, তার পাশে আরেকটা ব্লক বসাও 49.97। এরকম করতে করতে ওই পাশে যেটা ছিল, এই যে ও তো এটাকে হিট দিছে, ও এটাকে হিট দিছে, ও এটাকে হিট দিছে, দিতে দিতে ওই হিটটা তো এক সময় এই 20-র কাছে পৌঁছাইছে। তাহলে সেই 20 এখন আর 20 নাই, সেটা এখন হয়ে গেছে 20.01। এইটার আগে যে ব্লকটা ছিল সেই ব্লকটা হচ্ছে ধরো 20.02 এরকম। তাহলে এখন এই সিচুয়েশনে ও কি করবে, আবার ওকে হিট দিবে, ও ওকে হিট দিবে ওই ডিকিউ ডিকিউ পরিমাণে, ও ওকে হিট দিবে, ও ওকে হিট দিবে, এরকমভাবে ট্রান্সফার হবে। তো আমি এত ভেজালটা করলাম কেন? ভেজালটা করলাম এই কারণে যে দেখো এইখানে আমি নীলকালিটা ইউজ করতেছি, এই যে 50 যে ওকে প্রথমে খুবই সামান্য একটু হিট দিল, এইটুকু না রিভার্সিবল। কেন? কারণ আমি যদি আবার এইটুকু হিট ওরে ফেরত দেই তাহলে আবার সে 50 হয়ে যাবে, তাই না? তাহলে একদম খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন করে এটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসা সম্ভব। আমি অনেক বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট সহজে বোঝানোর জন্য বলতেছি যে এই যে ও খুবই সামান্য একটু হিট দিল, এই অংশটুকু রিভার্সিবল। তাহলে আবার ও যে ওকে দিছে এটা আবার রিভার্সিবল, ও যে ওকে দিছে এটা আবার রিভার্সিবল। তার মানে আমি প্রথমে যেটা নিছিলাম যে ডিরেক্টলি এই 50 হচ্ছে 20কে হিট দিতেছে, দিয়ে তার একটা কমন টেম্পারেচারে আসলো, এই প্রসেসটা ইরিভার্সিবল হইলেও আমি একই ঘটনা ঘটাইতে পারি ছোট 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 অনেকগুলা রিভার্সিবল প্রসেসের মাধ্যমে। তার মানে ইরিভার্সিবল প্রসেসের থ্রুতে ফাইনাল এন্ড রেজাল্ট যা, যে এই 50 আর 20 মিলেমিশে একটা কমন টেম্পারেচারে পৌঁছাবে, সেই একই রেজাল্ট আমি আনতে পারি অনেকগুলা রিভার্সিবল প্রসেসের সমন্বয়ে। আর রিভার্সিবল প্রসেসের জন্য আমার তো এই ফর্মুলা ভ্যালিড, রিভার্সিবল প্রসেসের জন্য আমার তো এই যে এই ফর্মুলাটা ভ্যালিড, ডেল কিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টি, এটা তো ভ্যালিড, তাই না? তাহলে এখন মনে করো পানি যখন তাপ দেয় তখন হচ্ছে যতটুকু তাপ দিল এটাকে ব্রেকডাউন করে এইভাবে লেখা যায় না, এইভাবে লেখা যায় না যে পানির ভর, পানির আপেক্ষিক তাপ, এই যে স্পেসিফিক হিট আর কি, এই স্পেসিফিক হিট যেটা, এটাকে আমি একটা নোটেশন দিয়ে লিখি, এস সি লিখলাম নিচে, হ্যাঁ ছোট্ট করে সি লিখলাম, নাইলে আবার আমরা গুলাই ফেলবো, এতক্ষণ এস বলতে তো এন্ট্রপি বুঝাচ্ছিলাম। তাহলে এম এস সি এটা দিয়ে স্পেসিফিক হিট বুঝাচ্ছি, পানির যে আপেক্ষিক তাপ সেটা বুঝাচ্ছি, ইনটু ডিটি এটা বুঝাচ্ছি। তাহলে ওই যে এমএস ডেল থিটা যেটা পড়ছিলাম আমরা, যে কোনো একটা কিছুর ভর, তার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনকে গুণ করলে তার কতটুকু তাপের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পাওয়া যায়, সেইটাকে আমরা হচ্ছে টেম্পারেচার দিয়ে ভাগ করতেছি। তাহলে এটা হচ্ছে এই একটা ক্ষুদ্র ধাপ, যেই ধাপে আমরা ডি কিউ পরিমাণ মানে ডেল কিউ পরিমাণ তাপ ট্রান্সফার করলাম, তাতে এন্ট্রপির চেঞ্জটা আমরা পাইলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেই এন্ট্রপির চেঞ্জ ডিএসটা লিখি। তাহলে এখন যদি আমি টোটাল এন্ট্রপির চেঞ্জটা জানতে চাই তাহলে আমার কি করতে হবে, যে ধরো আমার ইনিশিয়াল তাপমাত্রা ছিল হচ্ছে T1, আমি সেইখান থেকে গেছি হচ্ছে T2-তে। ধরো ঠান্ডা পানি ছিল, আমি পানিকে গরম করছি, পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, বা কেলভিনে বলি 300 কেলভিন ছিল, আমি হচ্ছে 300 কেলভিন থেকে 330 কেলভিনে নিছি, তাহলে আমার এন্ট্রপি চেঞ্জ হয়েছে কতটুকু, তাহলে সেইটা আমি কিভাবে পাবো? তাহলে ধরো পানি যখন ঠান্ডা ছিল তখন তার এন্ট্রপি ছিল হচ্ছে S1, পানি যখন গরম হয়েছে তখন তার এন্ট্রপি হচ্ছে S2, তাহলে ইন্টিগ্রেট করলে আমি হচ্ছে বের করতে পারবো। তাহলে আমি এখানে হচ্ছে T1 থেকে T2 পর্যন্ত এম এস সি ডিটি বাই টি। তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই আমার এখানে তো ডেল কিউ ছিল, আমি আবার ডিটি লিখলাম কেন? কারণ হচ্ছে যেখানে টেম্পারেচারের চেঞ্জ একটা ফাইনাইট চেঞ্জ, এই জন্য আমি এখানে ডিটি লিখতে পারি, এক্সাক্ট ডিফারেন্সিয়াল, কোনো সমস্যা নাই। তাহলে 1/t-কে, এই যে একটু তাকাও এখানে, এই যে 1/t আছে এখানে নিচে, তাই না? 1/t-কে ইন্টিগ্রেট করলে কি হয়, লন টি, তুমি লিমিট বসাও, লিমিট বসাইলে তুমি পাবা হচ্ছে এম এস সি লন আপার লিমিট বাই লোয়ার লিমিট, এইভাবে হয় না হিসাবটা? তাহলে এম এস লন T2 বাই T1। তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে এই S2 মাইনাস S1 অর্থাৎ ডেল্টা এস অর্থাৎ এন্ট্রপি চেঞ্জ ইকুয়ালস এম এস সি লন T2 বাই T1। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এম এস লন T2 বাই T1, এটা হচ্ছে আমার ফর্মুলা। সো এইটা দিয়ে আমি হচ্ছে এই প্রসেসে কতটুকু এন্ট্রপি চেঞ্জ হইলো এটা বুঝতে পারি।
এখন তোমার কথা হলো যে ভাই আমরা তো একটা চোরামি করলাম, আমার প্রসেসটা তো ছিল আসলে যে ইরিভার্সিবল একটা প্রসেস, এই যে এটা একটা ইরিভার্সিবল প্রসেস ছিল, আমি 50 ডিগ্রির সাথে 20 ডিগ্রির পানি মিশাইছি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমি কার চেঞ্জটা পাইলাম? এইটা দিয়ে আমি পাইলাম হচ্ছে যে কোনো একটা পোর্শনের, হ্যাঁ, ধরো উত্তপ্ত বস্তুটা আমার শীতল বস্তুকে তাপ দিছে, তাহলে উত্তপ্ত বস্তুটার শুরুর তাপমাত্রা যদি T1, শেষের তাপমাত্রা যদি T2 হয়, তাহলে ওর কতটুকু এন্ট্রপি চেঞ্জ হয়েছে সেটা আমরা পাইলাম, বা এরকম করে বলা যায় আর কি। সো বা উল্টাটাও হইতে পারে যে ঠান্ডা যেটাকে আমি তাপ দিয়ে গরম করছি। সো আসো এরকমই একটা নিউমেরিক এক্সাম্পলই আমরা দেখে ফেলি, তাহলে কনফিউশন থাকবে না, মুখে মুখে বলার চেয়ে আমরা একটা প্রসেস করে দেখি। যেমন মনে করো আমার কাছে 1 কেজি পানি ছিল, 1 কেজি পানির ইনিশিয়াল টেম্পারেচার ছিল 300 কেলভিন, তাহলে এটা হচ্ছে আমাদের T1। সেই 1 কেজি পানিরই 1 কেজি পানিকেই আমি হিট দিলাম। কিভাবে হিট দিছি এটা আমার ব্যাপার, আমি আগুন দিয়ে দিতে পারি বা অন্যভাবে দিতে পারি, দিয়ে এটাকে আমরা হচ্ছে 400 কেলভিন বানাইলাম, এটা মনে করো আমাদের হচ্ছে T2। তাহলে এখন এখানে এন্ট্রপির চেঞ্জ আমার কতটুকু হয়েছে? এন্ট্রপির চেঞ্জ হয়েছে পানির ভর m, পানির আপেক্ষিক তাপ SC, লন T2/T1। তাহলে সেটা কত দাঁড়ায়? m হচ্ছে 4, SC হচ্ছে 4200, আর এখানে লন বসাইলাম, T2 কত আমাদের 400, আর T1 হচ্ছে 300, হিসাব করে যা আসে তাই। আর ইউনিটটা কি হবে? ওই যে ইউনিটটা তো আমরা হচ্ছে ওইখান থেকেই পেতে পারি, আমরা প্রথম তখনই বলা উচিত ছিল অবশ্য, তখন বলি নাই, এখানে আসি। এই যে এই ডেল কিউ যেটা, এটা কিসে আমরা ক্যালকুলেট করি? কিউ কিসে আমরা মাপি? জুলে। আর টি কিসে মাপি আমরা? কেলভিনে। তাহলে এটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এই ইউনিটে আমরা এন্ট্রপি চেঞ্জটা মাপি, জুল পার কেলভিনে আমরা এন্ট্রপি চেঞ্জটা মাপি। তাহলে আমার এখানে যে হিসাব করে যা আসছে, এটা নিউমেরিক ক্যালকুলেশন তোমরা করো, এত জুল পার কেলভিন আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা এন্ট্রপি চেঞ্জটা এইভাবে লিখতে পারি। সো এই হচ্ছে ব্যাপার যে এন্ট্রপি চেঞ্জ আমরা কেমনে ক্যালকুলেট করতে পারি। তাইলে এখন আমরা একটু রিক্যাপ করি, আমরা প্রথমে কি বুঝলাম, যে আমরা কেন বলি যে সিস্টেমে তাপ দিলে এন্ট্রপি বাড়ে। কারণ সিস্টেমে প্রথমে হচ্ছে কম মাইক্রোস্টেট ছিল, কম কম মাইক্রোস্টেট। আমরা তখন কি করলাম? এটার মধ্যে হচ্ছে হিট দিলাম, এটার মধ্যে আমরা এখন হিট দিলাম, এই যে এটার মধ্যে কিছু হিট ইন্ট্রোডিউস করলাম, কিছু হিট দিলাম, দেওয়ার ফলে এখন কি হয়েছে? বেশি মাইক্রোস্টেট, বেশি মাইক্রোস্টেট। তাহলে বেশি মাইক্রোস্টেট হলে কি? বেশি এন্ট্রপি। তাহলে এইখানে হচ্ছে কম এন্ট্রপি, এইখানে হচ্ছে বেশি এন্ট্রপি, এটা আমরা বুঝছি। তারপরে আমরা বুঝছি যে ট্রান্সফার্ড হিট, সেটাকে যদি আমরা হচ্ছে ট্রান্সফার্ড হিট রিভার্সিবল, সেটাকে যদি আমরা টেম্পারেচার দিয়ে ভাগ করি তাহলে এন্ট্রপির চেঞ্জ পাই। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা হইল। সেখান থেকে আমরা আরও কিছু ফর্মুলা বের করছিলাম। কী কী ফর্মুলা বের করছিলাম? যেমন বের করছিলাম হচ্ছে গলনের ক্ষেত্রে MLF ডিভাইডেড বাই গলনাঙ্কের টেম্পারেচার, তারপরে হচ্ছে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে MLV ডিভাইডেড বাই, মানে স্ফুটনের ক্ষেত্রে টেম্পারেচার অফ বয়লিং পয়েন্ট ATV, এইটা এরকম বের করছিলাম। তারপরে হচ্ছে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা কি বের করছিলাম? সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে NR লন V2/V1 অথবা NR লন P1/P2 এরকম বের করছিলাম, তাই না? আর পরে গিয়ে আমরা ওই রিভার্সিবল প্রসেসরটাই ইন্টিগ্রেট করে আমরা হচ্ছে ইরিভার্সিবলটা বের করছিলাম। ও, এটা তো ভুলেই গেছি, আমি যেটা দিয়ে শুরু করছিলাম, যে আমরা রিভার্সিবলটাই ইন্টিগ্রেট করে যে এটা আনলাম, এটা কেন প্রযোজ্য? কারণ ওই যে এন্ট্রপি আসলে কি? স্টেট ফাংশন। তুমি একটা ইরিভার্সিবল প্রসেসের থ্রুতে দুইটা জিনিসকে মিক্স করছো, বাট সেম কনক্লুশনে তুমি পৌঁছাইতে পারতা ছোট ছোট রিভার্সিবল প্রসেসের কম্বিনেশনে। ওই যে আমি ব্লক দিয়ে যে এক্সাম্পলটা দিলাম, যে মাঝখানে অনেকগুলো ব্লক বসায় বসায় যে এক্সাম্পলটা দিলাম না, তাহলে তুমি সেই একই প্রসেসে দুইটাকে সেম টেম্পারেচারে আনতে পারতেছো অনেকগুলো রিভার্সিবল প্রসেসের থ্রুতে। তাহলে সেটার জন্য আমি রিভার্সিবল প্রসেসের ফর্মুলাটাকে এই যে ইন্টিগ্রেট করে আমি যেটা পাইছি, সেটা আসলে এই ক্ষেত্রে আমাদের কাজ করবে। তাহলে এই চোরামিটা একটু কাইন্ড অফ এখানে বৈধ হয়েছে আর কি। আর লাস্টে যেই ফর্মুলাটা তাইলে আমরা পাইলাম MSC লন কি পাইছি? T2/T1, T2 ডিভাইডেড বাই T1, এটা যে পাইছি, এটা দিয়েও তুমি হচ্ছে আরও ফর্মুলা বাইর করতে পারো। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি যে
গ্যাসের বেলায় হচ্ছে বাকি যে চেঞ্জগুলো হয়, মনে করো সমচাপে, তাহলে সমচাপে এন্ট্রপির পরিবর্তন কি? সমচাপে তাপের পরিবর্তন কি? এনসিপিডিটি, তাই না? তাহলে সেখান থেকে একই প্রসেসে তুমি নিজে একটু ইন্টিগ্রেট করো। তাহলে আমি একটু লিখি এনসিপিডিটি, এটাকে আমি টেম্পারেচার দিয়ে ভাগ করলাম, এবার ইন্টিগ্রেট করি T1 থেকে T2 পর্যন্ত, তাইলে হচ্ছে চলে আসবে এনসিপি লন T2/T1। এটা হচ্ছে সমচাপে একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা T1 থেকে T2-তে নিলে এন্ট্রপি চেঞ্জ। সিপি কি? সিপি তোমরা জানো, কনস্ট্যান্ট প্রেসারে মোলার আপেক্ষিক তাপ। তার মানে হচ্ছে সমচাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে চাপ কনস্ট্যান্ট রেখে। আবার যদি আমি বলি সম আয়তনে, তাহলে কি হবে? এটাও তোমরা এখন বলতে পারবা, সম আয়তনে। তাহলে এখান থেকে যদি T1 থেকে, আচ্ছা এত কিছু লেখার দরকার নাই, আমি একবারেই লিখি, এইটুক পর্যন্ত তো তোমরা বুঝলাই। সো এইখানে হয়ে যাবে হচ্ছে এনসিভি লন T2/T1, তাহলে এটাও তোমার একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা আমাকে একটু বলো দেখি। ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাহলে এন্ট্রপি চেঞ্জ কত? রুদ্ধতাপীয়তে আমাদের কোনো হিট কি ঢুকে নাকি বের হয়? না, রুদ্ধতাপীয়তে আমাদের কোনো হিট ঢুকেও না, বেরও হয় না। হিট ঢুকলোও না, বেরও হইল না। তাহলে হিট যদি না ঢুকে এবং কোনো হিট যদি না বের হয়, তাইলে তো আমার মোটা দাগে একই অবস্থা, পসিবল মাইক্রোস্টেট তো বাড়লোও না, কমলোও না, তাই না? তাহলে যদি মাইক্রোস্টেট না বাড়ে বা না কমে, তাহলে রুদ্ধতাপীয়তে এন্ট্রপির চেঞ্জ 0। আচ্ছা, কেউ যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কত, এইটার কি অ্যান্সার? একটু চিন্তা করে বলো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কত? একটু চিন্তা করো। যারা অ্যান্সার দিছো যে ভাই এটা কেমন কথা, 0 হবে, তাদের অ্যান্সার ভুল। কেন ভুল? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কত, এটা তো কোনো প্রশ্নই হয় নাই। তোমাকে বলতে হবে প্রক্রিয়ার ফলে এন্ট্রপির কি চেঞ্জ হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফলে এন্ট্রপির কতটুকু চেঞ্জ হয়? না রে ভাই, চেঞ্জ হয় না, কারণ তাপ ঢুকেও নাই, তাপ বেরও হয় নাই, তাই কোনো চেঞ্জ হয় নাই। আর চেঞ্জ না হইলে আমরা কি বলি? যে তাহলে পরিবর্তন 0, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির চেঞ্জ 0। এইবার আসো ফাইনাল আরেকটা কনক্লুডিং থট দিয়ে আমরা আজকের আলোচনাটা শেষ করি। ওই যে আবার ইরিভার্সিবল প্রক্রিয়ায় একটু ফিরে যাই। আমরা দেখছি যে আমরা যখন এক গ্লাস গরম পানি রেখে দেই, হিট চারদিকে ছড়ায় পড়ে, পানিটা আস্তে আস্তে ঠান্ডা হয়। গরম পানি ঠান্ডা হয় কারণ কি হয়? সে আশেপাশে তাপ ছেড়ে দেয়, আশেপাশের বাতাসে, পরিবেশে সে তাপ ছেড়ে দেয়। কিংবা একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু যখন আমরা পাশাপাশি রাখি, এটা হচ্ছে হট, এটা হচ্ছে কোল্ড, তখন কে কাকে হিট দেয়? অলওয়েজ আমরা দেখি যে হিট সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যায়। কেন রে ভাই, ঠান্ডা থেকে গরম বস্তুতে কেন যায় না হিট? যাইতে কি পারতো না? অ্যান্সার হচ্ছে ঠান্ডা থেকে গরম বস্তুতে হিট যাওয়ারও একটা প্রবাবিলিটি আছে, বাট সেটা অনেক কম, বরং গরম থেকে ঠান্ডায় যাওয়ার প্রবাবিলিটি বেশি। কেন? এই কথাটার উত্তর একদম ক্লাসের শুরুতে দেওয়া একটা এক্সাম্পলের মধ্যে লুকায় আছে। সেই এক্সাম্পল কোনটা জানো? ওই সেই পয়সাটা। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো। মনে করো যে এই যে সবগুলা হেড উঠছিল, এইটা একটা সিচুয়েশন, সবগুলা টেইল উঠছিল, এটা একটা সিচুয়েশন। এটাকে আমরা এমনভাবে ধরতে পারি যে তোমার কাছে ধরো 4টা অ্যাটম আছে, ওইটার মধ্যে তুমি কিছু এনার্জি দিলা, সবগুলো অ্যাটমই সবগুলো এনার্জি একটা অ্যাটমের গায়ে গিয়ে লেগে গেছে, বা সবগুলো এনার্জি একটা অ্যাটমের কাছে আছে, এটাকে তুমি সবগুলো হেড ধরতে পারো। তাহলে এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা কি? কম। আর এনার্জি সমানভাবে ছড়ায় আছে। এই যে দেখো, এই মাঝের কেসটা কি? 2টা হেড 2টা টেইল, সমান, তাই না? 2টা হেড 2টা টেইল। এই ধরনের ঘটনা ঘটার পসিবিলিটি কি? সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি না আমরা এই ঘটনা ঘটার পসিবিলিটি? তাহলে একদম সমানে ছড়ায় আছে। তাহলে আমাদের যে কোনো একটা বস্তুর মধ্যে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন অ্যাটম আছে, এবং এনার্জিগুলোকে আমি যদি এইভাবে কোয়ান্টাম আকারে চিন্তা করি যে এনার্জি কোয়ান্টাম, তাহলে এখানেও আমরা হাজার বিলিয়ন আমরা হচ্ছে এনার্জি কোয়ান্টা হিসাবে চিন্তা করতে পারি যে এখানে ছড়াই ছিটায় আছে। তাইলে কোন কেসে পসিবল মাইক্রোস্টেট বেশি? সবগুলা এনার্জি একটা কোনায় এসে জড়ো হয়ে আছে, এইরকম ক্ষেত্রে আমার মাইক্রোস্টেট বেশি,
নাকি সবগুলা এনার্জি একটা বস্তুর মধ্যে সমানভাবে ছড়ায় আছে, এই কেসে আমার মাইক্রোস্টেট বেশি? অবশ্যই এনার্জি ছড়ায় আছে এই কেসে মাইক্রোস্টেট বেশি। তাহলে হট অ্যান্ড কোল্ড দুইটা বস্তু মিলে যতগুলা আমাদের অণুপরমাণু আছে, এনার্জিগুলো যদি দুইটার মধ্যে সমানভাবে ছড়ায় ছিটায় পড়ে এমনভাবে যাতে হচ্ছে এদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সমান হয়। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তো আসলে তাপমাত্রার সমানুপাতিক, তাই না? সো হট অ্যান্ড কোল্ডের মধ্যে এনার্জিগুলো যদি এমনভাবে ছড়ায় পড়ে যে ওদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রতি মলিকুলে সমান হয়, এইটাকেই তো আমরা বলবো যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে পসিবল মাইক্রোস্টেট সবচেয়ে বেশি। তাইলে সেই ঘটনা ঘটারই পসিবিলিটি সবচেয়ে বেশি। তাই প্রকৃতিতে আমরা সবসময় এই ঘটনাটাই ঘটতে দেখতে পাই। তাহলে কি আমরা কখনোই কোল্ড থেকে হটে এনার্জি যাইতে দেখতে পাবো না? অ্যান্সার হচ্ছে, তুমি যদি রিয়েল কোনো অবজেক্ট নাও, এখানে অণুপরমাণুর সংখ্যা এবং এনার্জি কোয়ান্টার সংখ্যা এতই বেশি যে সেই ঘটনা ঘটতে দেখার জন্য হয়তো তোমার কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে, বা তাও হয়তো তুমি দেখতে পাবা না আসলে, মানে এত বেশি সময় তোমাকে অপেক্ষা করতে হবে। সো এই জন্য আমরা সচরাচর এই ঘটনা দেখি না, বরং যেটার প্রবাবিলিটি বেশি সেই ঘটনাই দেখতে পাই। প্রবাবিলিটি বেশি মানে সবসময় ঘটবে তা না, ওইটা ঘটার পসিবিলিটি বেশি বা লাইকলিহুড বেশি। আর প্রবাবিলিটি কম মানে কখনোই ঘটবে না তা না, বাট ওই ঘটনা দেখার জন্য তোমার হয়তো অনেক লম্বা টাইম ওয়েট করতে হবে, কালে ভদ্রে হয়তো ঘটতে পারে। তো বাস্তবে আমরা যেসব জিনিস নিয়ে ডিল করি, এক গ্লাস পানি, তারপর হচ্ছে ধরো একটা ইঞ্জিন, এইসব ক্ষেত্রে মলিকুলের সংখ্যা বা হচ্ছে এনার্জির কোয়ান্টার সংখ্যা অনেক বেশি। সো সব কেসে আমরা দেখি যে সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে হচ্ছে তাপ যায়। সো এইটাও আসলে হচ্ছে এন্ট্রপিরই খেলা। তাহলে চিন্তা করে দেখো। তাহলে আশা করি আজকে এই যে একটা ঘন্টা আমি বকবক করলাম, তোমরা শুনলা, কেউ যদি আসলেই মন দিয়ে শুনে থাকো তাহলে তার বেশ কিছু জিনিস ক্লিয়ার হওয়ার কথা। যে এন্ট্রপির কনসেপ্টটা কই থেকে আসলো, এটার সাথে প্রবাবিলিটির কী সম্পর্ক, ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেটের কী সম্পর্ক, রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস সম্পর্কে অত বিস্তারিত না বললেও আমি হালকা পাতলা এখানে বলছি। আর হচ্ছে ওই যে স্টেট ফাংশন আর হচ্ছে বা স্টেট ভ্যারিয়েবল বা পাথ ভ্যারিয়েবল, ওগুলো সম্পর্কে হালকা পাতলা বলছি এখানে যতটুকু রিলিভেন্ট হয়েছে। সো এই কনসেপ্টগুলো মিলাই আসলে এন্ট্রপির কনসেপ্টটা দাঁড়ায়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে এতটুকু পর্যন্ত যা আলোচনা করলাম, তোমরা চাইলে ভিডিওর কমেন্টে করতে পারো, ফার্দার পরে আমি চাইলে আলোচনা করতে পারি। আর আমি তো আসলে হচ্ছে অত ধরো অনেক বেশি যে ফ্রি টাইম পাই তা না। সো আমার জন্য আইপ্যাডে এইভাবে হচ্ছে রেকর্ড করে ফেলাটা ইজিয়ার। তোমরা তো এই স্ক্রিন রেকর্ড দেখতেছো, যেহেতু তোমরা বুঝতেই পারতেছো যে আইপ্যাডে আমি স্ক্রিন রেকর্ড করে করছি। সো তোমরা যদি চাও ইনডেপথ আমি এগুলো নিয়ে আলোচনা করতে পারি, আইপ্যাডে এরকম করে চাইলে ভিডিও দিতে পারি, যদি তোমাদের কোনো সমস্যা না হয় বা বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে, ধন্যবাদ তাহলে সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর ফিডব্যাক দিও, কেমন লাগলো জানাইও। আমি একটা না কথা বলছি, তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে। সো তোমরা যদি আমার কথার মধ্যে কোনো ভুল টুল খুঁজে পাও সেটা আমাকে জানাইও। সো তাহলে পরবর্তী কন্টেন্টগুলো কিউরেট করতে আমার সুবিধা হবে। আমারও অনেক মিসকনসেপশন থাকতে পারে, আমরা তো কেউই আসলে হচ্ছে ভুলের ঊর্ধ্বে না, তাই না? সো আমার ভুল হইতে পারে, তোমার ভুল হইতে পারে। সো আমরা একজন আরেকজনকে রেসপেক্টফুল ওয়েতে ভুলগুলো ধরাই দিব, যাতে আমাদের সামনের জার্নিটা সুন্দর হয়, সামনের পথ চলাটা হচ্ছে মসৃণ হয়, এবং আমরা যাতে একে অপর থেকে লার্ন করতে পারি। লার্ন করাটা হচ্ছে এখানে মেইন। আমি বেশি পারি বা তুমি বেশি পারো, এই ফুটানির তো আসলে হচ্ছে এখানে কোনো দরকার নেই, এটা তো কোনো প্রতিযোগিতা না। সো আমরা জ্ঞানের চর্চাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ সবার সাথে। পরে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।